আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিজেপির ভাগ্য কি তৃণমূলীদের হাতে চলে যাবে? মানে বিজেপি কর্মীদের ভবিষ্যৎ রাজনীতি কি ঠিক করবে তৃণমূল থেকে বিজেপিতে পুনর্বাসন প্রাপ্ত বা আগামী দিনে পুনর্বাসন পাবে এমন তৃণমূল নেতারা? তারা যারা গরু চুরির বা গরু পাচারের অভিযোগে অভিযুক্ত, চাল পাচারের অভিযোগে অভিযুক্ত, কয়লা পাচারের অভিযোগে অভিযুক্ত, নানান ধরনের পাচার বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত, কেউ তৃণমূল আমলে বিজেপি কর্মীদের ওপরে অত্যাচারের অভিযোগে অভিযুক্ত, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে অভিযুক্ত, বাড়িঘরে হামলা করার অভিযোগে অভিযুক্ত, নানান রকম ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জীবনকে এক ধরনের যন্ত্রণাময় বানিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত, নানান রকম ভাবে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা বিজেপির সাধারণ কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত, তারাই কি আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ নির্ধারণ করবে? অনেকেই হয়তো বলবে যে এখনো পর্যন্ত তো তৃণমূলের তেমন বিরাট সংখ্যক কোনো নেতাদেরকে ঢোকানো হয়নি, কিন্তু দরজা তো খোলা শুরু হয়েছে। দরজা খুলে দু তিনজনকে ঢোকানোর মধ্য দিয়ে শুভ উদ্বোধন তো হয়ে গেছে। একবার যখন শুভ উদ্বোধন হয়েছে, একবার যখন দরজার ছিটকিনি খুলেছে, দরজা একটু করে ফাঁক করা হয়েছে এবং এই ফাঁক দিয়ে এক দুজনকে ঢোকানো হয়েছে, তারপর তখন তো অন্যদেরকেও ধীরে 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 ঢোকানো হবে। পরিস্থিতি বুঝে নানান রকম ঝুট ঝামেলা এড়াতে একে ওকে বাবাসনা করে বুঝিয়ে শুনিয়ে একটা স্থিতাবস্থা তৈরি করার মতন বার্তা দিয়ে তারপর ধীরে 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 বাকিদেরকেও ঢোকানো হবে। বাকিদেরকে যদি ঢোকানো হয় এবং এইরকম ভাবে যদি ধীরে 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 একটু একটু করে যদি তাদেরকে ভেতরে আহ্বান জানানো হয়, স্বাগত জানানো হয়, তাহলে একটা সময় তো বিজেপির ঘরের প্রাক্তন তৃণমূলীরাই ভিড় জমিয়ে বসবে। তারাই সব জায়গায় নিয়ন্ত্রণকারী হয়ে যাবে, তাদের নেতারাই তখন প্রধান নেতা হয়ে যাবে, তারাই তখন বিজেপির মধ্যে বড় বড় সিদ্ধান্ত নেবে এবং তাদের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে। কারণ বিরোধী পক্ষকে দুর্বল করতে হবে, বিরোধী পক্ষকে ছিন্ন ভিন্ন করতে হবে, বিরোধীরা যাতে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে, তাদের ঘরের মধ্যে যাতে কোনো লোকই না থাকে সেটা নিশ্চিত করতে হবে। আর সেটা যদি নিশ্চিত করতে হয় তাহলে তো সবচেয়ে বড় কাজটা হলো তাদের দলের নেতাদেরকে নিয়ে আসা। আর এই কাজটা তো অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। ভালো তৃণমূল বলার পরে এক ধরনের গ্রেডেশন দেওয়ার কাজ শুরু হয়েছে। এই গ্রেডেশনের মধ্যে যারা এ গ্রেড প্রাপ্ত তারা বিজেপিতে যোগ দিতে শুরু করেছে, যারা বি গ্রেড প্রাপ্ত তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নকল তৃণমূলে গিয়ে ঢুকতে শুরু করেছে। ফলে বোঝা যাচ্ছে যে দুটো গ্রেডেশন এখনো পর্যন্ত অঘোষিত ভাবে ঠিক করা হয়েছে। এই দুটো গ্রেডেশনের মধ্যে একটা সরাসরি বিজেপিতে, আর একটা বিজেপির বি টিমের মধ্যে। এবার যারা গ্রেড প্রাপ্ত তাদের সংখ্যাটা কত বড়? তাদের সংখ্যাটা কি বিশাল না সীমিত? এখন হয়তো অনেকে বলবেন যে না, এদেরকে তো বাছাই করে করে এক দুজন করে হয়তো ঢোকানো হবে, যাদের ছাড়া হয়তো কেন্দ্রে সরকার টিকবে না, যাদের ছাড়া হয়তো বড় বড় বিল পাশ করানো যাবে না, যাদের হয়তো বিশেষ বিশেষ কারণে দরকার তাদেরকে ঢোকানো হবে, বাদ বাকিদেরকে এখন ঢোকানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু এইটা কি বাস্তবে সত্য? ক্ষমতায় আসার আগে পর্যন্ত সবাই ধরেই নিয়েছিল যে বিজেপি যদি একবার ক্ষমতায় চলে আসতে পারে তৃণমূলের সমস্ত দুষ্কৃতিকারীরা জেলে যাবেন এবং তাদেরকে কোনোভাবেই বিজেপিতে আশ্রয় দেওয়া হবে না। ক্ষমতা পরিবর্তনের পরেও বিজেপির অনেক নেতাই বিভিন্ন জায়গাতে, একদম রাজ্য সভাপতি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে স্থানীয় স্তরের নেতারা পর্যন্ত বারবার বলেছেন যে তৃণমূলের দুষ্কৃতিকারীদের কোনো জায়গা হবে না দলের মধ্যে। কিন্তু এর পরে পরিস্থিতির পরিবর্তন হয়, ভালো তৃণমূল খারাপ তৃণমূলের মধ্যে বিভাজন তৈরি করা হয়, ভালো তৃণমূলের মধ্যে কাউকে কিছু না বলে একটা গ্রেডেশন ঠিক করা হয়। এই গ্রেডেশনে এ গ্রেড প্রাপ্তরা একদিকে, বি গ্রেড প্রাপ্তরা আরেকদিকে। বি গ্রেড প্রাপ্তরা এখনো দলে দলে যোগ দিন বলে তারা এখনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে গিয়ে নাম লেখাচ্ছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উল্লসিত, কারণ তিনি জানেন যে তার বিরোধী দলনেতা হওয়ার পেছনে প্রধান অবদান কার এবং কাদের। তো সুতরাং তিনি তাদেরকে যে খুশি করতে পারছেন, তিনি যে তাদের ইচ্ছা অনুসারে কাজ করতে পারছেন, সেটা ভেবে তিনি নিজেও গর্ববোধ করছেন, তিনি নিজেও আনন্দিত। ডেফিনেটলি এইটা তার
ওপরে ন্যস্ত দায়িত্ব। প্রধান বিরোধী দলের নেতা হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে তার যা সাংবিধানিক দায়িত্ব সেটা তিনি কতটুকু পালন করছেন বা করতে পারবেন বা আদৌ তার পক্ষে পালন করা সম্ভব কিনা সেটা সেকেন্ডারি বিষয় হয়ে গেছে। তার ওপরে রাজনৈতিক কোনো দায়িত্ব পর্দার আড়াল থেকে যদি কেউ দিয়ে থাকে তাহলে সেই দায়িত্ব পালন করাই তার কাছে প্রধান কর্তব্য হয়ে গেছে, এবং এই কাজটা তিনি নিয়মিতভাবে করছেন এবং করতেই থাকবেন, তার ইঙ্গিত তিনি বারবার দিয়ে দিচ্ছেন। এর মধ্যেই দেখা গেছে যে বিজেপির নিজের দরজা খোলা হয়েছে, এবং এই দরজাটা খোলার পরে আপনার ফাঁক গলে কয়েকজন ঢুকেছে, আরো অনেকে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। এবার বিজেপির কর্মীদের মধ্যে ভয়টা কি? তারা কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত যাদেরকে গরু পাচারকারী বলতেন, এবার তারাও বিজেপিতে ঢুকে গেলে পরে তাদের অধীনে কাজ করতে হবে। যাদেরকে কয়লা পাচারকারী বলতেন তারাও বিজেপিতে ঢুকলে পরে ঢোকার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে, তাহলে তাদের অধীনে কাজ করতে হবে। যাদেরকে চোর বলতেন, চাল চোর, কয়লা চোর, এই চোর ওই চোর, নানান ধরনের চোর বলতেন, তারাও আগামী দিনে ঢুকে গেলে পরে ঢোকার সম্ভাবনা প্রবল, এবং ঢুকে গেলে পরে তাদের অধীনে কাজ করতে হবে, কারণ তারা তো শক্তিশালী, তাদের কাছে তো অনেক টাকা পয়সা আছে। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য হয় তাহলে তো সেই চুরির টাকাগুলো তাদের কাছে রয়েছে, আর টাকা পয়সা থাকলে তাদের গুরুত্ব তো বেশিই থাকবে। বিজেপির কর্মীরা যাদের কাছে ঘরের মধ্যে খাবার নেই, যাদের মনের মধ্যে যতই দেশভক্তি টক্তি থাকুক না কেন, পকেটে তো পয়সা নেই, পকেটে পয়সা না থাকলে পরে গুরুত্ব কতটুকু থাকবে, কতক্ষণ থাকবে? তো সুতরাং ওই চোর যারা, লুটেরা যারা, মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে অভিযুক্ত যারা, নানান রকম ভাবে অত্যাচারী হিসেবে যারা চিহ্নিত, তারা যখন ঢুকবে, যখন ব্যাপকভাবে ঢুকবে, তখন তাদের গুরুত্ব তো অনেক বেশি হবে, এবং তারাই তখন নিজেরা সিদ্ধান্ত নিয়ে আপনার বিজেপির নেতারা, বিজেপির যারা এখন পর্যন্ত যারা নেতা আছেন, তখন তাদের গুরুত্ব কমতে থাকবে, কারণ চতুর্দিকে সেই পয়সাওয়ালা প্রাক্তন তৃণমূলীদের ভিড় জমতে থাকবে। এরা অনেক বেশি সংগঠিত থাকবে, এদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি থাকবে। এরা জানে রাজনীতিতে কি করতে হয়, কি করা যায় না, কখন কোন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, সমস্ত কিছু তারা অনেক বেশি জানে। তারা অনেক বেশি প্রফেশনাল, তারা অনেক বেশি দক্ষ, এবং দক্ষ বলেই তো বিজেপি দু বাহু বাড়িয়ে তাদেরকে আপন করে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। সুতরাং তারা যখন ঢুকবে, ব্যাপকভাবে যখন ঢুকবে, তখন বিজেপি অফিসে, বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে বিজেপির কর্মীদের গলার স্তর অনেক নিচে থাকবে, ওদের গলার স্তর অনেক ওপরে থাকবে। আর তারা যেহেতু আপ্যায়িত হয়ে বিজেপিতে আসছে, সেহেতু তারা তো স্বাভাবিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে। তাদেরকে অনেক পদ দেয়া হবে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তাদেরকে নানান জায়গায় গুরুত্ব দেওয়া হবে। আর বিজেপির কর্মীরা সেসব তাকিয়ে তাকিয়ে দেখবে এবং দেখবে, কিচ্ছু করার থাকবে না। কারণ দল যেহেতু ক্ষমতা চলে এসেছে, এখন যেহেতু আর দলের জন্য প্রাণপাত করার খুব একটা প্রয়োজন নাই। এখন দলের জন্য অনেক কাজ করার জন্য অনেক সংগঠন রয়েছে, অনেক ধরনের লোক রয়েছে, এবং দলের বিরুদ্ধ গোষ্ঠী যারা, বিরুদ্ধ অন্য বিপক্ষ পার্টি যারা আছে, তারা অনেক বেশি স্তিমিত হয়ে গেছে, অনেক বেশি দুর্বল হয়ে গেছে। সেহেতু এখন তাদের গুরুত্ব, বিজেপির কর্মীদের গুরুত্ব তো আর আগের মতো অত বেশি নাই। সুতরাং তারা প্রতিবাদ করলেও সেই প্রতিবাদকে পাত্তা দেওয়া হবে না, বরং দল বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করে তাদেরকে কোণঠাসা করে দেওয়া হবে। তো এই অবস্থাতে তারা কি বুঝতে পারছে, বা সবাই কি বুঝতে পারছে, ধীরে ধীরে বিজেপির নিয়ন্ত্রণ, বিজেপির ভেতরে বাইরে থেকে আসা তৃণমূলী নেতাদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে শুরু করেছে। এবং এমনটা যদি হয় তাহলে এইটা তো ডেফিনেটলি দেখার মতন বিষয় হবে। আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি বিজেপির দখল আগামী দিনে প্রাক্তন তৃণমূলীদের হাতে চলে যেতে পারে, এবং প্রাক্তন তৃণমূলীরা পরিকল্পিত ভাবেই তার জন্য উদ্যোগ নিয়ে তারা কাজ করতে শুরু করে দিয়েছেন, এবং বিজেপির নেতারাও তাদের পাতা ফাঁদে পা দিতে শুরু করে দিয়েছে? সেইটা আগামী দিনে অনেক বেশি ব্যাপক হতে পারে বলে মনে হয় আপনাদের? কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। এই রাজনীতিটা এই মুহূর্তে যেহেতু সারা দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেহেতু ডেফিনেটলি এই ব্যাপারে আপনার মতামত জানান। ভালো থাকবেন। মাস মাত্র হয়েছে এই সরকারের, হানিমুন পিরিয়ড তো বাদই দিলাম, আড়ামোড়া ভাঙারও সময় চলে যায়নি। এই 2 মাসে বহু সরকারের মতিগতি বুঝে উঠতে পারেন না পুলিশ প্রশাসন, আমলা, মিডিয়ার কর্তারা, সাংবাদিকেরা। মানুষের কথা তো বাদই দিলাম, ছোট ছোট ঘটনা, মুখ্যমন্ত্রীর ভাষণ ইত্যাদি দিয়ে বোঝার চেষ্টা চলে যে এই সরকার ঠিক কোন মুখে
চলবে, কোন দিশায় চলবে। কিন্তু সেদিক থেকে এক চূড়ান্ত ব্যতিক্রম হলো এই শুভেন্দু অধিকারীর সরকার বা বিজেপির সরকার। মাঝখানেও লাগেনি, প্রশাসনের শেষ তলা পর্যন্ত একেবারে সাফ বুঝে ফেলেছে সরকার কি চায়, মুখ্যমন্ত্রী কি চান, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পুলিশ প্রশাসন, মিডিয়া, রাজনৈতিক দলের নেতারা, বুদ্ধিজীবী, সিভিল সোসাইটির লোকজনেরা প্রত্যেকের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ চলে গেছে এই সরকার কি চায়। ইনফ্যাক্ট মনে হচ্ছিল যে এনারা বসেই ছিলেন এরকম একটা সরকারের জন্য, যে সরকার এসে হাজির হয়েছে। কি চায়, কিভাবে চায়, সবটাই তাদের কাছে এখন পরিষ্কার। সেই দিক থেকে 2 মাস পরে যখন এই লেখা লিখছি, তখন লেখার মাঝে ওই লেখার সঙ্গে সঙ্গে 6 মাস গেলে আরো ভালো করে বলতে পারবো, বছর খানেক গেলে বুঝতে পারবো ইত্যাদি বলার কোনো সুযোগই নেই। এই সরকার যতদিন থাকবে যা যা করবে, করতে পারে, তার ধ্রুব পদ বাঁধা হয়ে গেছে। ধরুন বিধান রায়ের সরকার, সবে দেশ স্বাধীন হয়েছে, নেহেরু একের পর এক পরিকল্পনা সামনে আসছেন, রাজ্যগুলো সেটাকে ইমপ্লিমেন্ট করছেন, তার সঙ্গে বিধান রায়ের দূরদৃষ্টি, শিল্প, ইস্পাত, বিদ্যুৎ। বিরোধিতা বলতে সামান্য ওই কমিউনিস্টরা, সবে সবে তারাও এক সংসদীয় গণতন্ত্রের প্র্যাকটিসের মধ্যে এসেছেন, ঢুকেছেন, শহর ঘিরে তাদের সমর্থন বাড়ছে। কিন্তু সেই সময় সরকার আর বিরোধী দলের মধ্যে বিরোধিতা তো ছিল, এরকম সাপে নেউলে সম্পর্ক তো ছিল না। সহনশীলতা আর গণতান্ত্রিক মূল্যবোধ তখনও গড়ের মাঠে ঘাস খেতে চলে যায়নি। বিধান রায় বাংলা বিহার সংযুক্তির প্রস্তাব রাখেন, বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিং রাজি ছিলেন, কিন্তু বাংলাতে শুরু হয় তীব্র সংযুক্তি বিরোধী আন্দোলন। এর মধ্যে এসে যায় কলকাতা উত্তর পূর্ব কেন্দ্রের উপনির্বাচন মেঘনাথ সাহার মৃত্যুর কারণে। কমিউনিস্ট পার্টি দাঁড় করায় মোহিত মৈত্রকে, কংগ্রেসের প্রার্থী হন অশোক সেন। হ্যাঁ, এটাই হয়ে উঠেছিল এক গণভোট। বিধান রায় নিজেও বলেছিলেন এটা গণভোট। হেরে গেলে কংগ্রেস, বিধান রায় সরে এলেন তার সংযুক্তির প্রস্তাব থেকে। অর্থাৎ হারের পরে কংগ্রেস সরে এলো, বিধান রায় সরে এলেন। হ্যাঁ, এক মূল্যবোধের রাজনীতি সেই সময় ছিল। আমি বলতে চাইছি বিধান রায়ের সময়টাকে এইভাবে দেখুন, সমস্ত রাজনীতি ঘিরেই, সমস্ত সরকারের প্রশাসন ঘিরেই এক ধরনের মূল্যবোধ কাজ করছে। এরপরে দুটো যুক্তফ্রন্ট ছিল, ক্ষমতার ভাগাভাগি আর নির্লজ্জ রাজনীতি। হ্যাঁ, ওই সময় থেকেই দল বদল, জোট বদলের নোংরা খেলার সূত্রপাত। কিন্তু তা ছিল রাজনীতির আঙিনায়। ইতিমধ্যে নকশালবাড়ির আন্দোলন, গুলি, বন্দুক, বোমায় এক অধ্যায় শুরু হয়ে গেল, যে অধ্যায় ভোলা যাবে না, কিন্তু সেই অধ্যায়ের চিরস্থায়ী ছাপ থেকে গেল বাঙালি সমাজে। সেই সময় থেকে এনকাউন্টার শুরু হলো, সেই সময় থেকে পুলিশ একেবারে দলদাসে পরিণত হওয়া শুরু হলো, সেই সময় থেকে যে কোনো ইস্যুতে বিক্ষোভ, প্রতিবাদ, উত্তাল পশ্চিমবঙ্গ। মধ্যে 71-এর যুদ্ধ আর উদ্বাস্তুদের পালিয়ে আসা, আর সেই সময় এই উদ্বাস্তুদের তাড়া খেয়ে সব হারিয়ে যারা পালিয়ে আসছেন এই দেশে, এক অত্যন্ত গভীর মুসলমান বিদ্বেষের বীজ তাদের মধ্যে থেকে গেল। কারণ সেই ঘৃণার জল সার, সেই ঘৃণার উপরে জল সার না দিয়ে কমিউনিস্ট পার্টি, উদ্বাস্তু কমিটি, কলোনি কমিটিগুলো তাদের অধিকার আর বাঁচার লড়াইকে সামনের সারিতে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। এটা একটা অদ্ভুত ব্যাপার। তাদের মনের মধ্যে ঘৃণাটা থেকে গেল, কিন্তু ওপরে এক ধরনের সামাজিক লড়াই, অর্থনৈতিক লড়াইয়ের জায়গায় এসে তারা দাঁড়ালেন। ঘৃণা মুছে গেল না, থেকে গেল গভীরে। পরে ডালপালা মেলবে বলে, আর বাইরে সেই তারাই ধরলেন লাল পতাকা, যাদবপুর থেকে টালিগঞ্জ, দমদম থেকে মধ্যমগ্রাম, বারাসাতের লাল দুর্গ। এরপরে নকশাল বনাম সিপিএম বনাম পুলিশের বছরগুলো মানুষ দেখেছে। 77-এ চান্স পেয়েই বদলে দিয়েছে সরকার। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার ছিল পুলিশ প্রশাসন জরুরি অবস্থার সরকার, গণতন্ত্রের ঘোষিত গঙ্গা যাত্রার সরকার। গণতন্ত্রের ন্যূনতম যে শর্ত তা সেদিন মানা হয়নি। এরপরে 77-এ বামফ্রন্ট, সিপিএম ভাবতেই চায়নি, ভাবতে পারেনি, ভাবতে চায়ওনি যে এক বুর্জোয়া কাঠামোতে তাদের মতন একটা বিপ্লবী দলকে রেখে দেওয়া হবে যারা নাকি রাষ্ট্রের দখল নিতে চায়। তাদের ধারণা ছিল আজ নয় কাল সরকার ভাঙা হবে, কাজেই সরকারে এসেই বেকার ভাতা, জমির বর্গা আর শিল্পে জঙ্গি আন্দোলন, মজুরির লড়াই, সরকারের কাজই ছিল সেই সব লড়াইয়ে হাত বাড়িয়ে দেওয়া। কাজেই এক বুর্জোয়া কাঠামোর সরকার প্রশাসন খুব দ্রুত ভোগে গেল। সেই কাঠামোতে গড়ে ওঠা শিল্প মালিকেরা তাদের শর্তে পুঁজি বিনিয়োগের এই অস্থির আর দোদুল্যমান অবস্থা থেকে তালা লাগাতে শুরু করলেন। যতদিন কমিউনিস্ট পার্টি সার সত্যটা বুঝলো, মালিকরা তার আগেও বুঝে ফেলেছিল এনারা বিপ্লব করবেন না। কিন্তু মেজাজ তো থেকেই গিয়েছিল, বন্ধ, হরতাল, শিল্পায়ন সব এক মাঠেই ঘোরাফেরা করছিল, ঠক্কর খাচ্ছিল। এবং
শেষমেশ দিব্যচক্ষু উন্মোচনের পরে ডুইট নাও, এখনই শিল্প চাই কিলিয়ে এঁচড় পাকাতে গিয়ে ঘেঁটে কিন্তু ততদিনে কমিউনিস্টরা ভদ্রলোক হয়ে গেছেন, তারা ব্রুট ফোর্সের ব্যবহারই করতে পারছেন না, প্রশাসনে বসে কড়া সিদ্ধান্তও নিতে পারছেন না, এদিকে ঘাড়ের ওপরে নৃত্য চলছে। 2009 থেকে 2011-তে রাজ্যে কার সরকার ছিল সেটা বোঝাই দায় ছিল। যে কোনো সময় অবরোধ, যে কোনো সময় রাস্তা, যে কোনো সময় মিছিল, যে কোনো সময় একটা অদ্ভুত অবস্থা যেখানে সরকারের নিয়ন্ত্রণ ছিল না। সিপিএম কর্মীরাই ব্যাকফুটে চলে গেছেন এবং সেই অসহায়তার ফলাফল এলো 2011-তে পরিবর্তন। না সিপিএম এর মতো ক্যাডার বেস দল নিয়ে না, কিন্তু মূলত দুটো ব্যবস্থাকে ঘিরে গড়ে উঠেছিল মমতার শাসন ব্যবস্থা। প্রথমটা হলো এক মহিলা কেন্দ্রিক ডাইরেক্ট বেনিফিশিয়ারি মডেল। রাজ্যের 2,42,00,000 মহিলা পেতেন লক্ষ্মীর ভান্ডার, এছাড়াও কন্যাশ্রী, যুবশ্রী, আরো অনেক শ্রী, স্বাস্থ্যসাথী। ওদিকে ক্লাবগুলো টাকা পাচ্ছে, পুরোহিত থেকে ইমামরা ভাতা পাচ্ছেন, প্রশাসন আগের থেকে অনেক বেশি দলের নির্দেশে কাজ করছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছে। আর সেই দলের মুখেরা হলেন জেলায় জেলায় কিছু মাতব্বর, তাদের ওপরে কিছু মাতব্বর, দিদির কৃপাধন্য এই মাতব্বররা রাজ্যের শেষ কথা। সে বীরভূমে অনুব্রত, তো মেদিনীপুরে শিশির শুভেন্দু অধিকারী, উত্তরে রবি ঘোষ, মালদায় কৃষ্ণেন্দু, দক্ষিণে শোভন, কলকাতাতে ববি, অরূপ ইত্যাদি ইত্যাদি। এই দুই ব্যবস্থাতে চলছিল বেশ, কিন্তু রিজিওনাল দলের নীতি মেনেই মমতা বাঁচলেন উত্তরাধিকারী, সেই ভাইপো আর একটা টার্ম টিকে গেলে জমি পেতেন, কিন্তু তার আগেই দলের মধ্যে চ্যালেঞ্জ, শুভেন্দুর বিদ্রোহ। হ্যাঁ, ওটাই ছিল ওয়াটারলু পয়েন্ট, আজ তা পরিষ্কার। কিন্তু বাংলাতে এই প্রথম এক প্রবল ক্ষমতা সম্পন্ন কেন্দ্র সরকারকে পাশে পেয়েছেন এক বিরাট মেজরিটি নিয়ে আসা, জিতে আসা মুখ্যমন্ত্রী। এটা বাংলার ইতিহাসে এই প্রথম। আজকের শাসন ব্যবস্থাকে মোদী শাসন ব্যবস্থাকে নেহরুর সঙ্গে গুলিয়ে ফেলবেন না প্লিজ। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এতটুকু আস্থা বা শ্রদ্ধা আজ আর অবশিষ্টই নেই। বিরাট অথরিটি নিয়ে চলা এক কেন্দ্র সরকারকে পাশে পেয়ে 2021-এ শুভেন্দু অধিকারী যা যা বলেছিলেন, হ্যাঁ আবার বলছি 2021-এ শুভেন্দু অধিকারী হেরে যাওয়ার পরে যা যা বলেছিলেন, আজ ঠিক সেই কাজগুলো হাতে নিয়েছেন। সেদিন হেরেছিলেন, কিন্তু হারার পরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ নয়, জিসকা সাথ উসকা বিকাশ। হ্যাঁ, মাথাতে ছিল এই হিসেব, ক্ষমতায় এসেই তিনি তার পুরোটা কাজে লাগাচ্ছেন। একধারে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য খানিক মন দেওয়া, দুর্নীতি ইত্যাদিতে নজর রাখা। উদাহরণ, এক বিধায়কের তোলাবাজি খবরের পরে নাকি সরাসরি ফোন গিয়েছে সামলে যাও নইলে। হ্যাঁ, খুচরো দুর্নীতিতে রাশ টেনেছেন, মানুষের চোখে লাগবে না, যাতে না লাগে। নিয়োগ দুর্নীতির ফলাফল তিনি জানেন, সেখানেও নজর আছে। এটা একটা দিক। অন্য দিক হলো এক চূড়ান্ত মেরুকরণ, এক চূড়ান্ত সাম্প্রদায়িক মেরুকরণ তাকে এনে দিতে পারে লম্বা শাসনের সুযোগ। এটা ওনার কাছে খুব পরিষ্কার, দলের কাছে খুব পরিষ্কার। এবং সেই চূড়ান্ত ধর্মীয় মেরুকরণের জন্য মাটি একেবারে রেডি। সেদিনের উদ্বাস্তু কাঁটাতার পার করে আসা মানুষজনের মধ্যে লুকিয়েছিল যে দানব, তা আজ একেবারে সামনে। সমাজে এত ঘৃণা, অনেকে অবাক এলো কোত্থেকে। সেই ঘৃণাকে অ্যাম্প্লিফাই করাটাই এখন একমাত্র কাজ। মিছিল করে প্রচার হচ্ছে মুসলমানদের ঘর ভাড়া দেবেন না। হ্যাঁ, সমাজ মাধ্যমে ভিডিও ঘুরে বেড়াচ্ছে, অন্য লোকজন প্রেরণা পাচ্ছেন। এরই মধ্যে অন্তত 7-8টা জায়গাতে একদল ক্ষুদ্র যুবক রেস্তোরাঁ, মাংস দোকানে গিয়ে হালাল চলবে না, ঝটকার মাংস চাই। বিধায়ক এই মুভমেন্টের নেতৃত্ব দিচ্ছেন। বিরিয়ানি তো চলবে, হাজি বিরিয়ানি চলবে না। চার্চের ওপরে ক্রস ধরে নাড়িয়ে ভেঙে ফেলা হলো, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, মানুষজন হাততালি দিচ্ছে। দোকানের সামনে মালিকের নাম লেখার দাবি তোলা হচ্ছে। মুসলমান মেয়েটির ধর্ষণের থেকেও আপাতত বড় ইস্যু এক হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনা। লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ গেছে পুলিশ প্রশাসনের কাছে। তারা দাঁড়িয়ে দেখছেন, সাংসদের দিকে টিপ করে ঢিম ছোড়া হচ্ছে। যে লাহেক আলীকে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পাশে দাঁড়িয়ে ভিড় সামাল দিতে, তাকেই উস্কানি আর ষড়যন্ত্রের অভিযোগে জেলে পাঠানো হয়েছে। এবং মুখ্যমন্ত্রী গর্ব করেই জানিয়েছেন, এই প্রথম নিয়ম মেনেই মুসলমানেরা বকরিদ পালন করছেন। না প্রকাশ্য বা গোপন কোথাও জবাই হয়নি, হলেও তার নিয়ম মেনে হয়েছে। মহরম হয়েছে অস্ত্র ছাড়াই। কদিন আগে রামনবমীর ঠিক এক উল্টো ছবি আমরা দেখেছি। বিমানবন্দর থেকে মসজিদ সরানোর সিদ্ধান্ত কেবল হয়েছে না, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের নেতা বলছেন এই ইস্যুতে কেউ রাস্তায় নামবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন আগে হলে এনারাই রাস্তায় আগুন লাগাতেন।
যখন এসব কথা বলছেন তখন দেখার মতো তার তৃপ্ত চোখ মুখ, কনফিডেন্স লেভেল। এবং মুখ্যমন্ত্রী বলেছেন বন্দে মাতরম গাইতে হবে, এখনো ঠোঁট নড়ছে না, ঠোঁটও নাড়িয়ে দেব, ঠোঁটও নাড়াতে হবে। সেই কবে ছোটবেলা থেকে শুনেছি শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা, ঘট বয়ে নিয়ে যাওয়া লোকজনদের পথ চলতি স্লোগান, সেসব কথাবার্তা, সেসব স্লোগান আজ মুখে আনলে জেল জরিমানা হতে পারে। সেই যাত্রীদের ওপরে হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি ফেলা হবে, স্পেকটাকুলার ফটো অপরচুনিটি। আপনি এই সিদ্ধান্তগুলোর বিরোধিতায় নামবেন? নামুন না। শুভেন্দু অধিকারীও চান আপনি 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 নামুন। নামলে মেরুকরণ বাড়বে, নামলে মানুষ প্রশ্ন করবে। ওদের নিয়ম জবাই, হালাল মাংস, আমরা কেন মানব? কেন গত 300-400 বছর মেনেছি? মেনে কি ক্ষতি হয়েছে? মাংসের থেকে কি লাউয়ের স্বাদ এসেছে? এসব ফালতু কথা, যুক্তির কথা বলে লাভ নেই। সোজা প্রশ্ন, কেন আমরা হালাল খাবো? কেন দোকানের সামনে নাম লেখা থাকবে না? হ্যাঁ, ঘুমন্ত দৈত্যটা জেগে উঠেছে। তা এবার এই সমস্ত ইস্যুতে সমাজের মেরুকরণকে চূড়ান্ত করে তুলবে 73-74% হিন্দু পপুলেশনের 75-80% দাবিদার বিজেপি, শুভেন্দু অধিকারীর দল। আর কিচ্ছু না করে কেবল এক সাবজুগেশন, এক আতঙ্ক, চাপা ভয়ের মাহল তৈরি করলেই যদি এই 52-55% মানুষের ভোট বিজেপি পায়, তাহলে তো কেল্লা ফতে। গুন্ডা দমন আইন না, কোনো কবি, সাহিত্যিক, সাংবাদিক, গায়ককে ধরার জন্য নয়। সেই লোকজনদের বিরুদ্ধে যারা রাস্তায় রুখে দাঁড়াবে, এসব বুদ্ধিজীবী তো টেবিলের সামনে নেওয়াই যায়, টেবিলেই নেওয়া যায় সামলে তাদেরকে। ইতিমধ্যেই প্রতিবাদী বুদ্ধিজীবীরা সেই সব কবিতা লিখছেন যার মানে তারাও বলতে পারবেন না। এনারা আর কিছুদিনের মধ্যে মার্ক্সীয় বৈষ্ণব তত্ত্বের আরাধনায় নেমে পড়বেন। মিডিয়া তো 4 তারিখ থেকেই সেঁকে গেছে। খোলাখুলি মমতার হয়ে কাজ করতেন যে সমস্ত সাংবাদিকেরা সিএমওতে, নবান্নতে যাদের বেশি সময় কাটতো, তারা অসংখ্য কায়দা কামিয়েছেন, নানানভাবে কামিয়েছেন। তাদের একজনও কি মাঠে আছেন? নেই। যে সংবাদ মাধ্যমগুলোতে তারা ছিলেন, সেই সংবাদ মাধ্যম এখন নয়া জামানা, নতুন জাতীয়তাবাদী মুখ সেখানে পাবেন। বাকিরা দ্রুত পাল্টে নিচ্ছেন নিজেদেরকে। মানে পুলিশ প্রশাসনের প্রত্যেকে জেনে ফেলেছে সরকার কি চায়, সংবাদ মাধ্যম না জেনে তাদের উপায় নেই। বেশিরভাগ প্রতিষ্ঠানে দুধারকেই ম্যানেজ করার লোকজন আছেন। এখন গুরুত্ব তাদের যারা বর্তমান সরকারকে সামলাতে পারবেন। বুদ্ধিজীবীরা দর কষাকষির জায়গাতেও নেই। রাজ্যের এক বিরাট হিন্দু মানুষজনের মধ্যে এক প্রবল হিন্দুত্ব শুধু নয়, এক প্রবল মুসলমান বিদ্বেষ স্পষ্ট। আর সব মিলিয়ে সেই চূড়ান্ত মেরুকরণের দিকে রাজ্যকে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্যের সরকার। বাধাটা কোথায়? কোথায় আটকে যেতে পারে? এখনো দুটো প্রশ্ন ঝুলছে। এক, সত্যি কি এই সরকার এক সমৃদ্ধ পশ্চিমবঙ্গের ছবি তুলে ধরতে পারবেন? কারণ যতই যা সাম্প্রদায়িক ঘৃণা যাই মাথায় থাকুক না কেন, শেষমেশ প্রত্যেকটা মানুষ এক ধরনের ছবি দেখতে চায়, সেটা একেবারে তার কাছে ভালো কিনা। অর্থাৎ বাজারের দাম একটু কম, লেখাপড়ার শিক্ষার ব্যবস্থা একটু ভালো, হাসপাতালের ব্যবস্থা আরো ভালো, রাস্তাঘাটের ব্যবস্থা আরো ভালো, সাধারণভাবে মানুষের সুরক্ষার ব্যবস্থা একটু ভালো। এগুলো কি তুলে ধরতে পারবেন? তুলে ধরতে পারলে একটা অন্য ছবি হবে। 2, চৈতন্য, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুলের জন্মভূমিতে সাম্প্রদায়িক মেরুকরণ কি স্থায়ী হতে পারে? এই দুটো প্রশ্নের উত্তর সত্যি বলছি আমার জানা নেই, কিন্তু এই দুটো প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছে আগামী দিনে এই বাংলার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।